মাত্র ৩ থেকে ৪ ঘন্টায় একটি ছোট্ট সৈন্যদল কতজন মানুষকে গুলি করে হত্যা করতে পারে? ৫০০, ৭০০, ১০০০? না। ১৯৭১ সালের ২০ মে খুলনার চুকনগরে পাকিস্তান সেনারা ১০ থেকে ১২,০০০ সাধারণ মানুষকে ব্রাশফায়ারে হত্যা করেছিল মাত্র কয়েক ঘন্টায়, যা পৃথিবীর ইতিহাসে অন্যতম বৃহত্তম একক সামরিক গণহত্যার একটি। চারিদিকে শুধু লাশ আর লাশ। সেই লাশের স্তূপের মাঝে দেখা যায় এক অবর্ণনীয় ঘটনা। মাত্র ৬ মাস বয়সী একটি ছোট্ট শিশু তার মায়ের বুকের দুধ পান করার চেষ্টা করছিলেন, যা দেখে হাজারো মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল। আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে পাকিস্তানি সেনারা খুলনার চুকনগরে গণহত্যা চালিয়েছিল। চলুন শুরু করা যাক। ১৯৭১ সালের ২৫শে মার্চ অপারেশন সার্চলাইটের মাধ্যমে শুরু হয় ইতিহাসের এক বর্বরতম অধ্যায়। পাকিস্তানি সেনারা তখন থেকে বেছে নেয় গণহত্যার পথ। সেই গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন আর অগ্নিসংযোগ থেকে বাঁচতে সাধারণ বাঙালিরা বাড়ি ছেড়ে দলে দলে পালিয়ে যায় ভারতের দিকে। বিশেষ করে টার্গেট করা হয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে। খুলনা, বাগেরহাট, বরিশাল ও ফরিদপুর সহ অন্যান্য অঞ্চল থেকে সাধারণ মানুষ প্রাণে বাঁচতে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এই পালানোর পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হয়ে ওঠে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজার, কারণ এখান থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে ভারত সীমান্ত। ৩ দিক থেকে নদী দিয়ে ঘেরা এই বাজার ভদ্রা নদী দিয়ে আসা শরণার্থীদের জন্য ছিল একমাত্র বিশ্রামস্থল। মে মাসের শুরু থেকে চুকনগরে জড়ো হতে থাকে হাজারো মানুষ। চুকনগর হাই স্কুল থেকে শুরু করে ফুটবল খেলার মাঠ, কোথাও সামান্যতম জায়গা ফাঁকা থাকে না। ১৮ থেকে ১৯ মে এই জনস্রোত সীমা ছাড়িয়ে যায়। কেউ পায়ে হেঁটে, কেউ নৌকায় করে, কেউ বা আবার গরুর গাড়িতে করে আসতে থাকে সেই চুকনগরে। সবার লক্ষ্য একটাই, পরের দিন ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়া। কিন্তু এই বিশাল জনসমাবেশের খবর পৌঁছে যায় পাকিস্তানিদের হাতে। আটলিয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব গোলাম হোসেন সহ ভদ্রা নদীর খেয়াঘাটের ইজারাদার শামসুদ্দিন খাঁ ১৯ মে পাকিস্তানি সেনাবাহিনীর সাতক্ষীরার ক্যাম্পে যোগাযোগ করে চুকনগরের পরিস্থিতি তাদেরকে জানিয়ে দেয়। চুকনগরে অবস্থানরত সাধারণ মানুষরা জানত না পরের দিন তাদের সাথে ঠিক কী হতে যাচ্ছে। ২০ মে বৃহস্পতিবার ভোর হতেই চারপাশ জেগে ওঠে। সবার নজর এখন সীমান্তের দিকে। কেউ মালপত্র গোছাচ্ছে, কেউ খাবার রান্না করছে, কেউ বা আবার খেতে বসেছে। বেলা 11:30। সাতক্ষীরা থেকে একটি ট্রাক ও একটি জিপ এসে মালতিয়া মোড়ের কাছে থামে। সেখানে একজন কৃষক তার খেতে কাজ করছিলেন। তিনি পরিস্থিতি বুঝতে পারলে পাকিস্তানি সেনারা তাকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলে। এরপর সেনারা ভাগ হয়ে যায়। বিভিন্ন মানুষ যারা যে যে স্থানে আশ্রয় নিয়েছিল তাদের প্রত্যেক জায়গায় যেয়ে তারা গুলি চালাতে শুরু করে। নিরীহ মানুষদের লাইনে দাঁড়িয়ে চালানো হয় গণহত্যা। চারদিকে শুধু আর্তনাদ আর মৃত্যু যন্ত্রণার চিৎকার। মানুষ দিক বিদিক ছুটছে, কিন্তু পালানোর জায়গা নেই। হালকা মেশিন গানের অবিরাম গুলিতে নেমে আসে এক ভয়াবহ ধ্বংসলীলা। বেলা 11টায় শুরু হওয়া সে হত্যাযজ্ঞ চলে দুপুর 3টা পর্যন্ত। 4 ঘন্টা পর সেনাদের গুলি ফুরিয়ে গেলেই তারা থামে। 4 মাইল এলাকা জুড়ে চলছিল এই হত্যাযজ্ঞ। ভদ্রা নদীর পানি সেদিন হয়ে গিয়েছিল রক্তগঙ্গা। লাশের কারণে কোথাও কোথাও নদীপথ আটকে গিয়েছিল। প্রত্যক্ষদর্শী বলাই কুলদার বলেছিলেন, গুলি চলল 2.5 থেকে 3 ঘন্টা। সবাইকে খুঁজে ফিরছি, কাউকে পাই না। একজনের পেটের ভুঁড়ি আরেকজনের সঙ্গে লেগে গিয়েছিল। দেবাশিস রায়, যিনি সেদিন বেঁচে গিয়েছিলেন, তিনি বলেছিলেন কিভাবে তার বড় ভাই, কাকা এবং মাকে গুলিবিদ্ধ করা হয়। এরপর তার বাবাকে বেয়নেট দিয়ে হত্যা করা হয়। চুকনগরের পাশের গ্রামের শিক্ষক মোহাম্মদ নূর আলী বলেছেন, সে এক করুণ নাটকীয় দৃশ্য, ভোলা যায় না। আমাদের এলাকার প্রায় 4 মাইল ব্যাপী এই হত্যাযজ্ঞ চলেছে। লাশগুলো কিছু নদীতে ভাসিয়ে দেওয়া হয়। দুর্গন্ধ এড়াতে কিছু লাশ মাটি চাপা দেওয়া হয়েছিল। এলাকার লোক 2 মাস পর্যন্ত ওই নদীর মাছ খায়নি। ভয়ে লোকজন 5-6 মাস পর্যন্ত বাজারেও আসেনি। পরদিন সকালে এরশাদ আলী মোড়ল নামে এক ব্যক্তি সেখানে যান তার বাবার খোঁজে। সেখানে পরিস্থিতি দেখে তিনি হতবাক হয়ে যান। পরক্ষণে তিনি দেখেন এক অবর্ণনীয় ঘটনা। এক ছোট্ট শিশু তার মায়ের বুকে দুধ পান করার চেষ্টা করছে। তিনি কাছে যেয়ে দেখেন মহিলাটি মারা গিয়েছেন। তার কপালে সিঁদুর, হাতে শাখা, যা দেখে তিনি বুঝতে পারেন মহিলাটি হিন্দু। তাই মেয়েটিকে তিনি নিজের সঙ্গে নিয়ে আসেন। নাম রাখেন সুন্দরী। মেয়েটিকে এক হিন্দু পরিবারে দিয়ে দেন। সেখানেই মেয়েটি বড় হয়ে ওঠে। এক সাক্ষাৎকারে সুন্দরী বলেছিলেন, 6 মাস বয়স, আমি কিছু জানিনি বুঝিনি। যারা লালন পালন করেছে তাদের মুখ দিয়ে শুনেছি যে আমার 10,000 লাশের মধ্যে আমার মার বুকের পরে আমার ভাই ছিল, আমি দুধ পান করছিলাম। আমার আত্মীয় স্বজন, পিতা মাতা, আমার কেউ বাইছিল। গণহত্যার পর চুকনগরের মাঠঘাট, ধানক্ষেত ও ঝোপঝাড়ে সবখানে লাশ ছড়িয়ে পড়ে। পচা লাশের গন্ধে নদীর আশেপাশে যাওয়াই যেত না। স্থানীয় বাজার কমিটি প্রায় 40 জন লোক নিয়োগ দেন এই লাশগুলো নদীতে ফেলে দেওয়ার জন্য। প্রতিটি লাশের জন্য ধার্য করা হয় 50 টাকা করে। ওয়াজেদ আলী নামে একজন বলেছিলেন, দুজনে মিলে এক একটি লাশ ধরে আমরা ভদ্রা নদীতে ফেলেছি। এভাবে 4000 লাশ আমরা গুনেছিলাম। এরপর আর গুনিনি। এলাকার মানুষ 5-6 মাস ধরে ওই নদীর মাছ খেতে পারেনি। ওই অঞ্চলে কেউ ভয়ে আসা যাওয়াও করেনি। চুকনগর গণহত্যা মুক্তিযুদ্ধের ইতিহাসে সর্ববৃহৎ একক গণহত্যা।
যা বিশ্বের বড় বড় গণহত্যাকেও ছাপিয়ে যায়। তবুও দীর্ঘদিন ধরে এই গণহত্যার ইতিহাস ছিল অজানা। 1993 সালে গঠিত হয় চুকনগর গণহত্যা 71 স্মৃতিরক্ষা পরিষদ। 2006 সালে গঠিত হয় স্মৃতিস্তম্ভ। চুকনগরের মাটিতে যে 10 থেকে 12 হাজার মানুষ প্রাণ দিয়েছিলেন তাদের ইতিহাস যেন হারিয়ে না যায়, তাই ইতিহাস জানুন, অন্যকে জানার সুযোগ করে দিন।